আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের এমএস এক্সেলের একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের ক্লাসে আপনারা যে বিষয়গুলো শিখবেন তার মধ্যে রয়েছে এমএস এক্সেলের বেসিক কিছু আলোচনা এবং এক্সেলের বেসিক আলোচনার পাশাপাশি আমরা এক্সেলের বিভিন্ন টেমপ্লেট নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। আজকে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আপনারা একটু এনশিওর করবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। চলুন আমরা আজকে শুরু করি। আমরা এক্সেলটা যদি ওপেন করতে চাই, এক্সেলটা ওপেন করার জন্য আমরা কি করতে পারি শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে এখানে এসে আমি যদি এক্সেলটা টাইপ করি, এই যে এক্সেল 13 আমার এখানে ইনস্টল করা আছে। এজন্য কি হচ্ছে, এক্সেল 2013 এখানে ওপেন হয়ে গেল। এটা যখন আমি ওপেন করতে যাব, ওপেন করার শুরুতে এখানে আমরা কিছু আমাদের কিছু টেমপ্লেট এখানে শো করছে। এখান থেকে দেখুন, এখান থেকে বাজেট আছে, এখান থেকে চার্ট আছে। আমরা কি করব, আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কশিট নিয়ে নেব। এই যে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট যদি এখান থেকে নিয়ে নেই, ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করলাম, তারপরে এই যে বিজয়টাকে আমি কেটে দিই, যেহেতু দরকার নেই এখন আমার। সরি। এখানে আমরা সেলগুলো সম্পর্কে আগের ক্লাসে জেনেছিলাম যে এখানে যতগুলো ঘর আছে, যেটা আমি সিলেক্টেড অবস্থায় রাখবো, প্রত্যেকটা ঘরকে এক একটা সেল বলা হয়। এবং এদিক থেকে আমি যতটুকু সিলেক্ট করেছি, এরকম উপর থেকে উপরে বা থেকে ডান দিকে টোটাল যে বক্সটা, টোটাল যে ঘরগুলো আছে, এইগুলো হচ্ছে এক একটা কলাম। এবং এই উপর থেকে নিচ দিকে এটা হচ্ছে এক একটা কলাম। আর এই বাম থেকে ডান দিকে যেটা, এটা হচ্ছে এক একটা রো। আমি দুঃখিত, আগের বার ভুল বলেছিলাম। এখানে বাম থেকে ডান দিকে যেটা, এটা হচ্ছে রো, এবং উপর থেকে নিচের দিকে এটা হচ্ছে এক একটা কলাম। এখন আমরা দেখব যে এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করতে চাই, যদি আমি কোনো একটা একাধিক ইনফরমেশন যদি সিলেক্ট করতে চাই, তাহলে একটা জায়গায় আমি মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যদি এভাবে টান দিতে থাকি, যতগুলো ঘর আমি এখান থেকে নিতে চাই ততগুলো ঘর এখান থেকে আমি যতটুকু টান দিয়ে নিব, ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আজকের ক্লাসের টপিক সিলেক্ট করা নিয়ে নয়। আমি দেখি আজকে এখানে আরেকটা ব্যাপার, আমি যে সেলটাকে সিলেক্ট করছি সেই সেলটার নাম আমাদের এই যে বাম কর্নারে এখানে কিন্তু শো করছে, অর্থাৎ উপরের দিক থেকে। এবং কলামের নামটা এখানে আমি যেটা দেখছি, দেখুন, উপরের দিক থেকে এ, অর্থাৎ এটা এ কলাম এবং 1 রো। এটা হচ্ছে 1 নাম্বার রো, কলাম এ, রো 1 নাম্বার। এটা এজন্য এটার নাম হয়েছে A1। ঠিক আছে? নামগুলো এভাবে সাজানো হয়েছে যে প্রথমে কলাম নেম, তারপরে রো নেম। একটা একটা সেলের নাম কিভাবে সাজানো হয়ে থাকে, কলাম নেম এবং রো নেম, এই দুইটা নেম মিলে একটা সেলের নাম তৈরি হয়। তাহলে আমি যদি মাঝখান থেকে একটা সেলকে আমি যদি সিলেক্ট করি, তাহলে দেখুন এটার নাম কিন্তু এই যে লেখা এসেছে J13। অর্থাৎ এটা আমি যদি একটু ম্যানুয়ালি লক্ষ্য করি, দেখুন এটা দেখছি আমরা জে কলামে, এবং এপাশ থেকে এটা দেখছি আমি এই যে 13-এ। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমরা দেখতে পারি যে আমরা যখনই এটা সিলেক্ট করব, যেখানেই আমি সিলেক্ট করি না কেন, দেখতে পাবো ওই বরাবর উপরে কলামের নাম্বারটা এবং এদিক থেকে সারির নাম্বারটা সিলেক্টেড অবস্থায় থাকবে। এখন তাহলে আমি যদি এটাকে ক্লিক করি, দেখুন এ এবং 1 এই দুইটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। অর্থাৎ কলামের যে উপরে এ লেখা আছে সেটা সিলেক্টেড অবস্থায় আছে, এবং রো এর যে 1 আছে সেটাও সিলেক্টেড অবস্থায় আছে।
আমি যদি এটাকে ক্লিক করি, দেখুন এই যে বি এবং এ পাশে টু সিলেক্টেড অবস্থায় আছে। সি ক্লিক করলে একইভাবে আমি যেখানেই ক্লিক করি না কেন, আমি যদি মাউস থেকে টেনে নিয়ে আরো এদিকে আসি, একদম নিচে চলে যাই, এখানেও দেখুন এখানে সিলেক্ট করলাম, তাও এপারে যে সিএল না সিআই এবং এই পাশে 14 সিলেক্টেড অবস্থায় আছে। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে কিন্তু আমরা সেলের নামগুলো, প্রত্যেকটা সেলের পৃথক পৃথক নাম আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এগুলো আমাদের সেলের নামগুলো, এক একটা সেল। আচ্ছা, আমরা কিন্তু এই সেলের নামগুলো চাইলেও রিনেম করতে পারি না। এখানে যদি আমি একটা কাজ করি, এখানে যদি আমি চাই যে সেলের নামটাকে রিনেম করব, তা কিন্তু পারবো না। বরং আমি যদি এখানে একটা সেলের নাম লিখে দেই, মনে করেন এটাকে আমি সিলেক্ট করে, এটা এরকম ছিল বিফোর, আমি এটা ব্যাক স্পেস দিয়ে এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি যদি এখানে একটা কিছু লিখি, মনে করেন আমি এখানে লিখলাম F9, লিখে আমি এন্টার দিলাম। দেখেন আমার ঘরটা এই যে আমার সিলেক্টেড সেলটা F9 এ চলে গেছে। এখানে আমি যাই লিখবো না কেন, এখানে আমি যদি লিখি যে A100, তাহলে এই যে A100 এইখানে আছে, A100 চলে গেছে। আবার যদি আমি এখানে লিখে দিই যে A1, তাহলে এই যে একদম A1 এ চলে গেল। এভাবে আমরা কি করতে পারি, এখানে লিখে লিখে যে কোনো একটা সেলে আমরা চলে যেতে পারি। আমরা যদি চাই যে এখানে আমরা জেড 500 এই সেলটাতে যাব, তাহলে এটা দিয়ে আমি যদি এন্টার দিই, এই যে দেখুন জেড 500-তে চলে এসেছে। এই যে সেলটা সিলেক্ট আছে, এই সেলটার নাম হলো জেড 500। ঠিক আছে? এভাবে আমরা এক সেল থেকে আরেক সেলে বিভিন্নভাবে শিফট হতে পারি। আচ্ছা, আমরা যদি চাই যে পুরো এক্সেলের শিটটাকে সিলেক্ট করব, ২ ভাবে পারি। আমি কন্ট্রোল এ দিয়ে এটাকে পুরোটা এক্সেল শিটটাকে সিলেক্ট করতে পারি। এখন আমার কিন্তু পুরো শিটটা সিলেক্টেড আছে। আমি যদি মাউস থেকে টেনে টেনে নিয়ে এক পর্যন্ত আসি, আর নিচের থেকে যতদূর যাব ততদূর সবটা কিন্তু সিলেক্ট করা আছে। আমরা কন্ট্রোল এ দিয়ে এভাবে সিলেক্ট করতে পারি। এটা আমরা অন্য একটা জায়গায় ক্লিক করে সিলেক্টেড অপশনটা আনসিলেক্ট করে দিলাম। আমরা আরো একটা উপায়ে আমরা কি করতে পারি, এটা ছাড়াও অন্য একটা উপায়ে আমরা সিলেক্ট করতে পারি সবগুলো সেল একত্রে। সেটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্কশিটটা আছে, টোটাল যেটা আছে, এটার উপরে একদম এই যে 1 লেখা আছে, আর এদিকে, আচ্ছা আমি একদম শুরুটাতে যাই। এই যে এটা A1 আছে, তারও বাম পাশে দেখুন, এর বাম পাশে এবং 1 এর উপরে একটা মোবাইলের নেটওয়ার্কের মতো একটা যে ৩ কর্নার একটা চিহ্ন দেওয়া আছে। এটা হলো ত্রিভুজ আকৃতির চিহ্ন। এটাতে যদি আমি সিলেক্ট করি, এটাতে যদি আমি মাউস থেকে একটা ক্লিক করি, তাহলেও আমার পুরা ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ২ ভাবে কি করতে পারি, ২ ভাবে আমরা এমএস এক্সেল এর শিটগুলো, সবগুলো সেলকে সিলেক্ট করতে পারি একসাথে। আরেকটা ব্যাপার দেখুন, আমরা খেয়াল করি এই নিচে একটা জায়গায় লেখা আছে শিট 1। এই শিট 1 এর কাজ কি? এই শিট 1 বলতে বোঝানো হচ্ছে যে এখানে যতটুকু যে ওয়ার্কশিটটা আছে সবটা হলো একটা ওয়ার্কশিট, হ্যাঁ? শিট 1। এখন এই পাশে দেখুন ডান পাশে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্নের উপরে আমি যখন মাউসের কার্সরটাকে নিয়ে আসবো, তখন এখানে লেখা আসছে নিউ শিট। অর্থাৎ আমি যদি এখানে তো ১ নম্বর শিট আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে নতুন আরেকটা শিট ওপেন হবে। এটাই তো বোঝাচ্ছে লেখা দিয়ে। তো আমি যখন ক্লিক করলাম, শিট 2 নামে আরেকটা শিট ওপেন হয়েছে। আমরা যদি চাই এইগুলোকে রিনেম করতে পারবো। এই যে মনে করুন শিট 1, আমি এখানে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে টোটালটা সিলেক্ট থাকবে। এরপর আমি যদি ব্যাক স্পেস দেই, এটা কিন্তু কেটে যাবে। আমি যদি এখানে আমার নাম লেখা এটাকে, এই যে আমার নাম লিখে এটাকে রিনেম করে দিলাম, তাহলে এটা কিন্তু এই নামে শিটটা হয়ে গেল। তারপর শিট 2, এটাকে আমি আরেকটা নাম দিয়ে দিলাম, এই যে, হ্যাঁ।
ফাহিম, জামিল ২ টা কিন্তু শিট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে কিছু সংখ্যা লিখব। আচ্ছা, এটা কি আলাদা শিট নাকি একই শিট একটু দেখেন। মনে করেন আমি এখানে একটা কিছু লিখলাম। হুম। আচ্ছা, এই ফর্মুলাটা আমি আপনাকে পরে একটা ক্লাসে শিখাবো। আমি যদি 0 ১০০ টাও লিখি, কোনো ঘরে কিন্তু 0 আর থাকবে না, ওই একটাই 0 হয়ে যাবে। হ্যাঁ? এই যে এটা বাই ডিফল্ট এরকম থাকবে। আমরা এটাকে একটা সিস্টেম অবলম্বন করে এখানে আমরা লিখলে 0 সহ লিখতে পারবো, যা লেখার সবই লিখতে পারবো। সেই সিস্টেমগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। কেউ কিন্তু ক্লাস মিস দিবেন না। পরবর্তী ক্লাস থেকে কেউ ক্লাস মিস দেবেন না, সবাই রেগুলার ক্লাসগুলো করবেন। আশা করি এমএস এক্সেলে আমরা সকলে আস্তে আস্তে করে একটু একটু করে বহুদূর যাব এবং এই ব্যাপারটাতে পাকাপোক্ত হব। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখানে যে এক্সেল শিটটা ওপেন করা আছে। এখানে আমরা যদি একাধিক শিট সিলেক্ট করতে চাই, এখানে মনে করুন আমরা চাচ্ছি যে এই শিটটুকু কিভাবে মার্জ হয়ে যাবে, অর্থাৎ এইটাকে আমি টোটালটা মিলাইয়া একটা সেল তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে সিলেক্টেড রাখা অবস্থায় দেখুন উপরে এই যে মার্জ এন্ড সেন্টার নামে যে অপশনটা আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে কি হবে, টোটালটা এভাবে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, একটু অপেক্ষা করবেন, আরো ২ জন জয়েন করছে এখন। ফেরোজ ভাই খাইছে নাকি? আচ্ছা, আমরা যে কাজটা করলাম এটাকে আমরা যদি কন্ট্রোল জেড দেই তাহলে কি হবে, এটা পূর্বের অবস্থানে আবার ফিরে যাবে। আমরা যেখানে ছিলাম আরেকটু যদি করি, দেখুন এখানে আমরা হোম মেনুতে যে অপশনগুলো আছে এইগুলো আজকে একটু আলোচনা করছি। দেখুন এখানে প্রথমে আছে পেস্ট। এই যে পেস্টের অপশনটা আছে, এটা কন্ট্রোল ভি দিলে শর্টকাটে পেস্ট হবে এবং এইটাতে ক্লিক করলেও পেস্ট হবে। তাহলে পেস্ট কি হবে, কি পেস্ট হবে, যেগুলো আমরা কপি করে রাখবো বা কাট করে ক্লিপবোর্ডে রাখবো সেই জিনিসগুলো যেহেতু পেস্ট হবে। আর আমরা যেহেতু শীটটাকে মাত্র ওপেন করলাম এবং এখানে কোনো কিছুই কিন্তু আমাদের কপি করা বা কাট করা নেই, যার কারণে কি হবে না, যার কারণে এখান থেকে এখান থেকে কোনো ইনফরমেশন কিন্তু কপি করা নেই বা কোনো ক্লিপবোর্ডে নাই, যার কারণে এই যে পেস্টের অপশনটা এটা এখন কার্যকর নেই, অর্থাৎ ইনভিজিবল দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো যেরকম স্পষ্ট পাশেরগুলো, এই বাম পাশের পেস্ট অপশনটা এখন কিন্তু অকার্যকর, কারণ আমার এখানে কোনো ইনফরমেশন সিলেক্টেড নাই বা কপি করা নেই। তাহলে আমরা যদি এখান থেকে কিছু কপি করে নেই, মনে করেন এইটুকুকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার সাথে সাথে কিন্তু এইটা পেস্ট অপশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটু অন্যরকম কালার হয়েছে এবং এটা অ্যাক্টিভ হয়েছে। ঠিক আছে, আমরা যদি এটাকে পেস্ট করি তাহলে কিন্তু এই একই জায়গায় যেহেতু আবার এটা পেস্ট হয়েছে একই জিনিস, সুতরাং এটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আমাদের যদি একটু কিছু লিখে নেই আমরা, মনে করুন আমি এখানে লিখলাম 1 2, এটাতে লিখলাম 3 4, এটাতে লিখলাম 5 6, এটাতে লিখলাম 7 8, এটাতে লিখলাম 9 0। আচ্ছা, এইটুকুকে আমি যদি মনে করেন যে কপি করে নিলাম,
কপি করব কিভাবে, এখান থেকে দেখুন পাশে কাট কপি আছে, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেই তাহলে এটা কপি হয়ে থাকবে, এটা ক্লিপবোর্ডে থাকবে। আর এটা যখনই করব তখন কিন্তু আমার এই যে পেস্টের অপশনটা চালু থাকবে। আমি যদি এখান থেকে পেস্টে ক্লিক করি তাহলে কি হবে, এটা এটা আমি যেখানেই দেব সেইখানে এটা পেস্ট হয়ে যাবে। আমরা যদি চাই যে এখানে পেস্ট হবে, এটার যে শর্টকাট ফর্ম সেটা হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল, আমি যদি এখানে পেস্টে ক্লিক না করে যদি দেখুন সিলেক্টেড অবস্থা, সিলেক্ট হওয়াটা কপি করাটা মুছে গেছে, হ্যাঁ। এটা এক্সেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আপনার যখন একটা কিছু কপি করা থাকবে বা কাট করা থাকবে, তারপরে ওটা ততক্ষণই অ্যাক্টিভ থাকবে আপনি যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো একটা সেলের মধ্যে কিছু লিখছেন। হ্যাঁ, আপনি যদি অন্য একটা সেলের মধ্যে কিছু লেখা শুরু করে দেন, মনে করেন আমি এটা লিখছি, তখন কি হবে, আমার কপি করা যে অংশটুকু আছে সেই অংশটুকু তখন মুছে যাবে। আর একটু বাস্তবে আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই। মনে করেন এই অংশটুকু আমাদের কপি করা আছে, কন্ট্রোল সি দিয়ে আমি যখন কপি করলাম তখন কিন্তু আমার এই পেস্টের অপশনটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে যদি একটা এটাকে পেস্ট করে দেই তাহলে এখানে ঠিকই পেস্ট হবে। আমি যদি এখানে আবার নিয়ে আসি, নিয়ে এসে আবার পেস্ট করি, ঠিকই ওটা পেস্ট হবে। কিন্তু আমি যদি এখানে একটা সেলের মধ্যে কিছু লেখা শুরু করি, দেখুন লেখাটা যখনই শুরু করলাম তখন কিন্তু আমার এই পেস্টের অপশনটা আবার চলে গেছে। তো আমি যদি আবার কন্ট্রোল ভি দেই তাহলে কিন্তু ওটা আর আসবে না, এবং এখানে যদি আমি এই পেস্টের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওই কপি করা ওই যে ইনফরমেশনটুকু রেখেছিলাম সেইটা আর আমি পাবো না। সেক্ষেত্রে আমাকে আবার এখান থেকে কপি করতে হবে, কপি করে দেন আমাকে এখানে পেস্ট করতে হবে। তখন আমি শুধুমাত্র এই পেস্টের অপশনটাকে অ্যাভেলেবেল পাবো। এবার দেখি, এবার পেস্টের এখানে নিচে একটা ড্রপ ডাউন বাটন আমরা দেখতে পাচ্ছি। এই ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন পেস্ট করার অনেকগুলো অপশন আমরা পাবো। এখানে পেস্ট অনেকভাবে করা যায়, আমরা যেভাবে কপি করেছি হুবহু সেইভাবে যদি পেস্ট করতে চাই তাহলে এভাবে দেবো। দেখুন এরকম হয়ে গেল, কন্ট্রোল এটা আছে। এরপরে এখানে যদি শুধু ফর্মুলাগুলো পেস্ট করতে চাই তাহলে এটা দেব এফএক্স, এফ দিলে হবে। তারপরে এখানে আছে যে ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিং যেগুলো থাকবে, এটা আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবেন এটা এগুলো কি, ফর্মুলা এবং নাম্বার ফরম্যাটিংটা কি জিনিস এগুলো বুঝবেন। শুধু যদি আমরা ওইটাকে পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই পেস্ট ব্যবহার করব। এবং তারপরে এখানে আছে যে কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ যদি কোনো লিঙ্ক থেকে থাকে বা যদি কোনো সোর্স থেকে থাকে ওই ফাইল যতটুকু কপি করা আছে তার মধ্যে, সেটাও যদি আমরা পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই পেস্টটাকে ইউজ করব। এখানে অনেক ধরনের ব্যাপার আছে, দেখুন এখানে আছে নো বর্ডার্স, অর্থাৎ আমি যদি একটা কিছু কপি করি সেখানে যদি কোনো বর্ডার থেকে থাকে তাহলে আমি যদি পেস্টে কোনো বর্ডার না চাই তাহলে কি করব আমরা, তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করব, তাহলে কোনো বর্ডার থাকবে না। আচ্ছা, এখানে দেখুন এখানে আছে কিপ সোর্স কলাম ওয়াইড। হ্যাঁ, মনে করুন যে আমি একটা কিছু কপি করেছি ওইটার কলামের ওয়াইডটা অর্থাৎ প্রশস্ত যতটুকু সেটা অনেক বড়, কিন্তু আমি যেখানে পেস্ট করেছি সেইখানে কলামের ওয়াইডটা ছোট। এরকম অবস্থা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যদি আমরা এটা থেকে পেস্ট করি তাহলে ওই কপি করা কলামের ওয়াইড যতটুকু ছিল এখানেও ঠিক ততটুকু ওয়াইড চলে আসবে। আচ্ছা, তারপরে এরকম আরো কিছু অপশন আছে, এটাতে শুধুমাত্র নাম্বার যদি আমরা ইয়ে করতে চাই, শুধু ভ্যালুস গুলো চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এরকম বিভিন্ন স্পেশাল পেস্ট আমরা ইউজ করতে পারি। এটা আছে শুধু পিকচার, অর্থাৎ এটা আমি যে যতটুকু কপি করেছি ওটা এখানে একটা পিকচার হয়ে পেস্ট হবে। হ্যাঁ, আমি যত, আমার তো এটা কপি করা আছে, আমি যদি এখানে পিকচার, আচ্ছা ওটা না, এই যে আমি যদি এখানে পেস্ট স্পেশালে দিয়ে পেস্ট থেকে আমি যদি শুধু পিকচারে দেই তাহলে দেখুন এটা একটা পিকচার হয়ে গেছে কিন্তু। এই যে এটা এখন নড়ছে, এই যে আমি যেটা কপি করেছি ওটা একটা ছবি হয়ে এখানে পেস্ট হয়ে গেছে, এটা এখন একটা ছবি। ঠিক আছে, এই ছিল আমাদের কপি পেস্টের পেস্টের অপশনটা। এরপরে দেখি কাট, এই কাটের অপশনটা কিভাবে কাজ করে। এখানে দেখুন এখানে কপি করার সময় যে ঘটনা ঘটেছে সেটা হলো হুবহু সেম জিনিস কপি হয়ে এখানেও আছে এবং আমার ক্লিপবোর্ডেও একটা রয়ে গেছে। এবারে আমি যদি কাট করি, যখন মনে করেন এখানে যদি কাটে ক্লিক করি
এই যে আমি কাটে ক্লিক করলাম, অথবা কাট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। কন্ট্রোল এক্স দিয়ে অথবা এখানে কাট দিয়ে যদি আমরা কাট করি, তাহলে কি হবে, এটাও এরকম সিলেক্টেড অবস্থায় থাকবে। এমএস ওয়ার্ডে যেরকম কাট করলে সাথে সাথে চলে যেত, এখানে সাথে সাথে চলে যাবে না। কখন চলে যাবে, আমি অন্য কোথাও যখন পেস্ট করব এটাকে, এখানে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে দেখুন ওই আগের জায়গা থেকে সরে গিয়ে ইনফরমেশন গুলো মুভ হয়ে গেছে। তো এখানে বাট কাট না, এটা জাস্ট মুভ হয়ে যায়। হ্যাঁ, এখানে ওখান থেকে চলে এসে অন্যত্র আমরা ওটা মুভ করে নিতে পারি। এই যে আমরা এখান থেকে কাট করলাম, কাট করে এনে যদি এখানে পাশের কলামে দিতে চাই, তাহলে এখানে কন্ট্রোল ভি দিব, দিলে কি হবে, আগের কলাম থেকে মুভ হয়ে নতুন কলামে ইনফরমেশন গুলো চলে এসেছে। এরপরে দেখুন কপিটা তো আমরা দেখলামই, এরপরে আছে ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন আছে। আচ্ছা, এই ফরম্যাট পেইন্টারটা কি রকম আমি একটু দেখি। আমরা যেটা করেছিলাম এমএস ওয়ার্ডে থাকাকালীন আমরা কিন্তু ফরম্যাট পেইন্টার নিয়ে অনেক আলোচনা করেছিলাম। সেম কাজ আমরা এমএস এক্সেলেও, ফরম্যাট পেইন্টারের কাজ একই, অর্থাৎ আমি যে ফরম্যাটে একটা লাইন লিখবো, একটা লাইনের মধ্যে আমি যদি অনেকগুলো ফরম্যাট ইউজ করি, একাধিক ফরম্যাট, মনে করুন আমি এখানে কি করছি, এখানে আমি একটা হেডলাইন লিখি। সাপোজ আমি এখানে লিখলাম, আমাদের প্রতিষ্ঠানের নামে লিখলাম ডেইলি আইটি একাডেমি লিখলাম। এখন আমি এই লেখাটাকে আমি আমার মতো করে একটু বড় করে নিই, এটা যেহেতু দুইটা ঘর নিচ্ছে। আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ঘর না, আমি তিনটা ঘর নিয়ে, আচ্ছা ঘরও নিলাম না, আমি এখানে আরো ছোট করে লিখলাম, ডি ডেইলি লিখলাম শুধু। হ্যাঁ, ডেইলি টুকুই লেখা থাকলো, বাকিটা কেটে দিলাম। এই ডেইলি লেখাটাকে আমি একটু বড় করতে চাই। এই যে এখানে সিলেক্টেড এরকম থাকা অবস্থায় আমি কি করলাম, এটাকে একটু বড় করলাম। এই যে বড় করলাম, তারপর এটা একটু বোল্ড করলাম, এটাকে ইটালিক করলাম, এবং এর কালারটাও একটু চেঞ্জ করে দিয়ে কি করলাম, কালারটা চেঞ্জ করে দিয়ে আমরা এটাকে ব্লু করলাম। হুম, এখন এই জায়গাটাতে আমি লিখলাম হচ্ছে ধরুন ডক্টর। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই ডক্টর লিখলাম, তারপরে লিখলাম ধরুন টিচার, তারপরে লিখলাম কি লিখবো, লিখলাম ফার্মাসিস্ট, তারপরে লিখলাম ইঞ্জিনিয়ার, এইরকম লিখলাম, তারপরে ড্রাইভার। আমরা কয়েকটা পেশার নাম এখানে আমরা লিখেছি। এখন আমরা যদি চাই যে এই পেশার নামগুলো সবগুলো, এখন আমরা চাচ্ছি এই ফরম্যাটটাতে হবে, আগে যে ডেইলি লিখেছি যে ফরম্যাটে, ওই ফরম্যাটেই আমরা কি করব, আমরা এই যে সবগুলো এক একটা করে এই কালারের, বা এখানে যেভাবে লিখেছি যে কালার দিয়েছিলাম তা তো এখন মনে নাই। তো তখন আমরা কি করব, এটাকে আমরা সিলেক্ট করে রাখবো। সিলেক্টেড রাখা অবস্থায় আমরা এই ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরেই দেখব যে আমাদের এই যে মাউসের কার্সরটার পাশে একটা ব্রাশ চিহ্ন চলে এসেছে। তো এই ব্রাশ চিহ্ন থাকা অবস্থায় আমি এটাকে যদি এরকম টেনে দেই, তাহলে কি হবে দেখুন, সবগুলো কিন্তু আমার এই ফরম্যাটে হয়ে গেছে। ব্রাশটা কিন্তু চলে গেছে। ব্রাশটা চলে গেছে কারণ ওখানে আমি একবার ক্লিক করেছিলাম। এটা আমার একবারই কাজ করবে। একবার কাজ শেষ, তারপরে ব্রাশটা চলে গেছে। এখন আমি চাই যে ওই ব্রাশ আমার থাকবে। কারণ আমার এইখানে যে ১২, ৩৪, ৫৬ লেখা আছে, এটার আমি একটার পর একটা, একটার পর একটা এই কালার দিতে চাই। তাহলে কি হবে, আমার এটা থাকা লাগবে। তখন আমি কি করব, এই ফরম্যাট পেইন্টার, এই দেখুন আমি এটাতে যে কালারটা নিতে চাই, যে ডিজাইনটা নিতে চাই, ওই একটাতে রেখে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব জাস্ট। কয়টা ক্লিক করব? ২ টা ক্লিক করব। তো ২ টা ক্লিক করার পর মনে করুন আমার এখানে এই যে ৫৬ টা ওই কালার দরকার, দিলাম। একবার দিলাম, তারপরে কিন্তু আমার ওই যে পেইন্টার যে ব্রাশটা আছে সেটা কিন্তু সরে নাই। তারপরে এই এখানে একটা ৫৬ আছে, এটাকেও কালার করতে হবে, দিলাম। এখানেও ৫৬ টাকে ৩৪ কে কালার করে দিলাম, ৯০ কে কালার করে দিলাম। ওই একই ফরম্যাটে আমি যতগুলো চাচ্ছি ততগুলো আমি এখান থেকে সেম কালারে নিয়ে আসতে পারছি। এই ছিল আমাদের ফরম্যাট পেইন্টারের কাজ।
আশা করি আমরা সবাই ফরম্যাট পেইন্টারের যে কাজগুলো সেগুলো খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছি। এখন দেখুন এখানে ফরম্যাট পেইন্টার, কপি, কাট এবং পেস্ট এগুলো সব দেখানো হলো। এরপরে নিচে দেখুন আরেকটা অপশন আছে, সেটা হলো ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের ডান পাশে গিয়ে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি। এই যে এইটা হলো একটা, এটাতে ক্লিক করলে এই যে এরকম একটা অপশন আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিপবোর্ডের অপশন। তো এই ক্লিপবোর্ডে কি কি থাকে, আমরা যখন কোনো কিছু কপি করি তখন সেই কপি করা অংশটুকু এখানে থেকে যায়। আমি যদি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেখুন এটা কি হচ্ছে, এই যে এখানে কিন্তু চলে এসেছে কি কি কপি করেছিলাম তা কিন্তু এখানে এই যে 12, 14, 56 এই এখানে চলে এসেছে। এটা হলো সেই ক্লিপবোর্ড। বোঝা গেছে? এখন আমি যদি এখানে যাই, গিয়ে যদি এটাকে কপি করে দিতে চাই, এই যে এখান থেকে দিলেও এখানে চলে আসছে। তো এই হলো ক্লিপবোর্ডের কাজ। এখানে দেখুন এখানে পেস্ট, এখানে আমি যদি হ্যাঁ, এই তো এখানে ক্লিপবোর্ডে আর তেমন কোনো কাজ নেই। এরপরে দেখুন আর কি আছে ক্লিপবোর্ডের পরে, এখানে আছে হচ্ছে ফন্ট। এই ফন্টের যে চ্যাপ্টারটা আছে, এই আজকে ক্লাস যদিও একটু দেরিতে শুরু হয়েছে আপনাদের। আচ্ছা, এই ফন্টের যে চ্যাপ্টারটা আছে, ফন্টের মধ্যে এখানে দেখুন ক্যালিব্রি, এই ক্যালিব্রি ফন্টের একটা নাম ক্যালিব্রি ফন্ট। এটা এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাই ডিফল্ট এক্সেল ওয়ার্ডের মধ্যে থাকে। আমরা যদি চাই যে এটাকে চেঞ্জ করে দিব, অন্য একটা দিব, তাহলে কি করবো, আমরা সবগুলোতে যদি দিতে চাই তাহলে সবগুলো এমএস ওয়ার্ড এক্সেলের যতগুলো সেল আছে সবগুলো সেলকে আমরা একবার এরকম সিলেক্ট করে নিতে পারি কন্ট্রোল এ ক্লিক করে। তারপরে আমি ক্যালিব্রি লেখার পাশে ডান পাশে যে একটা ত্রিভুজ চিহ্ন আছে এটাকে বলা হয় ড্রপ ডাউন বক্স। এই ড্রপ ডাউন বাটন যদি ক্লিক করি, ক্লিক করলে তখন দেখবো আমার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো একটার পর একটা এখানে শো করছে। আমি এখান থেকে যদি যে কোনো একটাকে, এই যে দেখুন এখানে ভিয়েন টাইম নামে একটা ফন্ট আছে, তারপরে এই যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট ইনস্টল করা আছে আমার এখানে। আপনারা চাইলে এগুলো ইনস্টল করে নিতে পারেন। এই যে নিচের দিকে যদি এখানে দেখুন, এই যে ড্রপ নিচে এখানে দেখুন আরো বাটন আছে, একটা থেকে টেনে ধরে আমি যদি নিচে যাই, হাজার হাজার কি আছে ফন্ট এখানে ইনস্টল করা আছে। আমি এই যে ইরিনা ফন্টটাকে নিয়ে নিলাম, তাহলে দেখুন সব ফন্ট কিন্তু ইরিনা হয়ে গেছে। এই যে ইরিনা, এই যে ভাই খাবে কে কে? রাত্রে আপনি আর ওই সেলিম ভাই আপনি একা খাবেন, আপনি একা। ফিরোজ ভাই আছেন, ঠিক আছে। আর কেউ নেই। হ্যাঁ, তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই সবগুলো দেখুন নিচে চেঞ্জ হয়ে গেছে। এই যে তো যতটুকু সিলে আছে আমার এইটুকু সিলেক্টেড ছিল, হ্যাঁ পুরোটা সিলেক্টেড ছিল না। এই যে এখানে এভাবে কি করতে পারি, আমরা সবগুলো সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এইভাবে আমরা ফন্ট গুলো চেঞ্জ করতে পারি। ফন্ট যদি চেঞ্জ করতে হয়, এখানে এরপর ফন্টের পরে আছে ফন্টের সাইজ। আমরা যদি ফন্টের সাইজটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কি করব, যেটাতে আমার লেখাটা আছে সেই সেলটাকে সিলেক্টেড রাখা অবস্থায় এখানে দেখুন, এখানে ফন্টের সাইজের বাম পাশে যে ড্রপ ডাউন আছে এখান থেকে ক্লিক করে আমরা ফন্টের সাইজ লিখে দিতে পারি। এখানে লেখার উপরে যদি ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে শেষ করে দিতে পারি। আমি যদি 100 ফন্ট দরকার, এই যে 100 ফন্টে 100 সাইজ এটা হয়ে গেছে। এইভাবে আমি কি করতে পারি, এইভাবে কিন্তু আমরা আমাদের লেখাগুলোকে বড় আসসালামু ছোট আলাইকুম ভাই। করতে পারি। জি ভাই। আবার যদি আগের পর্যায়ে চলে যেতে চাই তাহলে কি করব, হ্যাঁ, হেরা তো প্রায় 45-এর মতো অর্ডার দিছে। তাহলে এখান থেকে আমরা এভাবে ম্যারোডাসের ক্লিক কথা করে দেব। বলছিলাম, বলতেছে ঠিক ভাই আছে, 2-1 কন্ট্রোল দিন জেড অপেক্ষা করে দেব। করুন। এখানে আমরা এখানে আরো একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা আর একটার জগন্নাথ পর দিছে একটা 5টা। এক এক সাইজ করে ছোট বড় করতে পারি। পাশেরটাতে ক্লিক করলে ছোট করতে পারি এবং ওরা এই যে বাম পাশেরটাতে ক্লিক করলে বড় করতে পারি। এমনকি এই গেল ছোট কালকে বড় কোনো করার অর্ডার দিবেন ইতিহাস। আপনি? এবারে দেখুন, এবারে আছে নিচে কালার, অর্ডার এই যদি যে না দেন তাহলে আমি বোল্ড, এই ইটালিক এবং আছে 2-3 হাজার টাকা আন্ডারলাইন। দিব। এগুলো আমরা সবাই জানি বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন কেমনে করে। এই জাহিদ ভাইদের সাথে আমার দিয়ে দিবেন।
23% है, 22 बोलते আজকে তো বলতেছে 22%। আচ্ছা, দেখি আর এই কি। জায়গাটাতে আমরা ছিলাম। এখন দেখি আচ্ছা, আমরা যদি বোল্ড, সালাম। ইটালিক, কালার এগুলো করতে চাই তাহলে কি করব? বোল্ড করতে গেলে এই যে এটার শর্টকাট হলো কন্ট্রোল বি। এরপরে পাশে রয়েছে ইটালিক, এটা কন্ট্রোল আই দিয়ে আমরা ইটালিক করতে পারি এবং কন্ট্রোল ইউ দিয়ে করতে পারি আন্ডারলাইন। আন্ডারলাইনের অনেকগুলো অপশন আছে, দেখুন আন্ডারলাইনের পাশে যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে আমরা ডাবল আন্ডারলাইন এবং সিঙ্গেল আন্ডারলাইন করতে পারি। এখানে যদি ডাবল আন্ডারলাইন চাই, একটু বড় করে দেখি, দেখুন যে এখানে 78 যে লেখাটা আছে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। যদি আমরা সিঙ্গেল আন্ডারলাইন চাই তাহলে কি করব? এখান থেকে আবার গিয়ে একটা আন্ডারলাইনে ক্লিক করে দেব, তাহলে একটাই আন্ডারলাইন আমাদের এখানে শো করবে। এই ছিল আমাদের আন্ডারলাইনের অপশন। এখন এর পাশে দেখুন আরেকটা আছে, এটা একটা বক্স আছে বর্ডার, এটা হলো বর্ডারের অপশন। এটার বাম পাশে যদি আমরা এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করি, তাহলে দেখবেন অনেকগুলো বর্ডারের অপশন পাচ্ছি আমরা। এইখানে আমরা যদি একটা কাজ করি, এই যতটুকু লেখা আছে আমাদের একটু অর্গানাইজ করে লিখে দেই, অর্থাৎ আমি একটু সাজিয়ে লিখি, যদি এটা টোটালটা আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে কেটে ডিলিট করে দিলাম। হুম, সব ভ্যালুগুলো আমরা ইরেজ করে দিলাম। এখন আমি এখানে যদি কিছু সংখ্যা, কিছু জিনিস লিখি, হুম, এটাকে আমি আরো নিয়ে আসলাম এদিকে। এইটুকু জায়গায় আমার কিন্তু লেখা আছে, অর্থাৎ ক্যারেক্টার, অর্থাৎ আমার যে ভ্যালু আছে এই জায়গাটুকুতে। এখন আমি কি করব? এইটুকু জায়গা সিলেক্ট করলাম। এখন আমার এই জায়গাটুকু আমি কিভাবে করব? এখানে আমি বর্ডার দিতে যদি চাই তাহলে কি করব? এই যে বর্ডারের পাশে যে ড্রপ ডাউন বক্স আছে, বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পরে দেখুন আমরা বর্ডার দেওয়ার অনেকগুলো অপশন এখান থেকে পাবো। আমরা যদি শুধু বটমে বর্ডার দিতে চাই, অর্থাৎ শুধু নিচে একটা বর্ডার থাকবে আর কোথাও থাকবে না, এরকম দিতে চাইলে এই যে এখানে বটম বর্ডারটা সিলেক্ট করব। দেখি বটম বর্ডার সিলেক্ট করলে কি ঘটনা ঘটে। এখানে শুধু নিচের দিকে একটা বর্ডার চিহ্ন এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটা নোট আছে এখানে, আমরা যদি এই বটম বর্ডার থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে আবার এখান থেকে বর্ডারে গিয়ে আমরা যদি এখানে টপ বটম বর্ডার দেই, তাহলে কি হবে? আমার আগে যে বটম বর্ডারটাও থেকে যাবে এবং টপ বর্ডারটাও চলে আসবে। এখন আমাদের কি করণীয়? আমরা যদি শুধু টপ বর্ডারটা চাই, আমরা একটা কন্ট্রোল জেড দিয়ে একদম আগের পর্যায়ে চলে গেলাম। আমরা যাচ্ছি যে বটম বর্ডার থাকবে না, টপ বর্ডারটা থাকবে। সেক্ষেত্রে কি করব? বটম বর্ডারটা, এই যে বটম বর্ডারটা, মনে করেন আমার বটম বর্ডারটা আগে সেট করা আছে। এখন আমরা চাচ্ছি যে বটম বর্ডার থাকবে না, শুধু টপ বর্ডার থাকবে। টপে একটা বর্ডার থাকবে উপরে। সেক্ষেত্রে আমি কি করব? এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আবার যাব, গিয়ে প্রথমে নো বর্ডার করে দেব। নো বর্ডার করার পরে এখানে কোনো বর্ডার আর অ্যাভেলেবেল থাকবে না। এই অবস্থায় আমি এখান থেকে গিয়ে টপ বর্ডার করব। তখন কি হবে? তখন শুধু উপরের বর্ডারটা থাকবে, নিচের বর্ডারটা আর থাকবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের পর্যায়ে চলে গেলাম। এখন দেখুন এখানে কি আছে, এখানে যদি আমরা যাই, দেখুন এখানে আরেকটা অপশন আছে ৩ নম্বরে, লেফট বটম বা লেফট বর্ডার। আর যে শুধু বাম পাশে বর্ডার চিহ্ন চাই, এই যে বাম পাশের ঘরটাতে শুধু বর্ডার এসেছে, আর কোথাও বর্ডার আসে নাই। তাহলে সেম ভাবে আমরা যদি এই ডান পাশে বর্ডার, বাম পাশে বর্ডার না চাই, প্রথমে কি করতে হবে? নো বর্ডার সিলেক্ট করে দিব। তারপরে আমরা আবার যদি একটা এখান থেকে বর্ডার বাটনে যাই এবং রাইট বর্ডার নেই, তাহলে লেখাগুলোর রাইট সাইডে, অর্থাৎ ডান পাশে একটা বর্ডার চিহ্ন আমরা পেয়ে যাব। এখন আমরা যদি এটাকে আবার অন্য কোনো বর্ডার নিতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? ওই বর্ডারটাকে রিমুভ করতে হবে। নো বর্ডার করে দিয়ে তারপরে আমরা নতুন বর্ডার নিব। এরপরে কি আছে দেখুন, রাইট বর্ডার দেখলাম, নো বর্ডারটাও আমরা দেখেছি। এরপরে আছে অল বর্ডার। এই অল বর্ডারের কাজ হলো পুরাটা একটা বর্ডারের মধ্যে থাকবে। আচ্ছা, এবারে আমরা এটাকে আবার নো বর্ডার করে দিচ্ছি। আরো একটু অপশন দেখবো আমরা এখানে। তো এখানে দেওয়ার পরে দেখুন অল বর্ডারের পরে এখানে আর কি আছে? এখানে দেখুন, এখানে আরেকটা আছে আউটসাইড বর্ডার। অর্থাৎ এখানে যেটা হবে,
চারপাশ থেকে একটা বর্ডার চিহ্ন আসবে। এটাতে যদি দেই, দেখুন চারপাশ থেকে বর্ডার চিহ্ন আছে কিন্তু মাঝখানে কোনো বর্ডার এলাকা নেই। এরকমটা যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা আউটসাইড বর্ডারটাকে সিলেক্ট করব। আমরা যদি আবার বর্ডারটাকে না চাই সেক্ষেত্রে এখানে নো বর্ডার করে দিলাম। নো বর্ডার করে দেওয়ার পরে আমরা পরবর্তী বর্ডারটাকে দেখি, এখানে আরেকটা বর্ডার আছে, দেখুন আছে থিক বক্স বর্ডার। এটা একটা বক্সের মতো আকৃতি ধারণ করবে। এই যে এটা কি হলো, আগের চেয়ে একটু মোটা একটা বক্স দেখা যাচ্ছে, চারপাশে একটা বর্ডার। এখন আমরা আগের মতোই এটাকে যদি আবার বর্ডার ছাড়া করে দেই, বর্ডারটাকে রিমুভ করে দিলাম এখানে নো বর্ডার করে। পরবর্তীতে কি বর্ডার আছে, এরপরে আছে হচ্ছে বটম ডাবল বর্ডার, অর্থাৎ এখানে কি থাকবে, নিচের পাশে দুইটা বর্ডার থাকবে। এটাতে দিলে কি হবে, নিচ পাশে দুইটা বর্ডার হবে। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে নিচের পাশে যতটুকু সিলেক্টেড এরিয়া ছিল তার নিচের পাশে দুইটা বর্ডার চিহ্ন হয়ে গেছে। আপনারা এভাবে করে কি করতে পারেন, এভাবে করে এক একটা বর্ডার চিহ্ন আপনারা চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, নতুন বর্ডার নিতে গেলে অবশ্যই আগের বর্ডারটাকে আমাদেরকে ক্যান্সেল করতে হবে, রিমুভ করতে হবে, তারপরে আমরা নতুন বর্ডার এখান থেকে নিতে পারবো। এরপরে এখানে আরো কয়েকটা অপশন আছে। এই যে আমরা যদি থিক বর্ডার বটম চাই, অর্থাৎ নিচের লাইনে একটা মোটা বর্ডার থাকবে, তাহলে এটাকে সিলেক্ট করব। তারপরে দেখুন এটা এখানে আরেকটা অপশন আছে টপ অ্যান্ড বটম বর্ডার যদি চাই, যেটাতে ক্লিক করলে কি হবে, টপ এবং বটম অর্থাৎ উপরে এবং নিচে বর্ডার চিহ্ন চলে এসেছে। আমরা পরবর্তী যদি বর্ডার চিহ্ন নিতে চাই, বর্ডার নিতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে নো বর্ডার করে দেব। নো বর্ডার করে দেওয়ার পরে এখান থেকে সালামালাইকুম ভাই। দেখা যাচ্ছে যে টপ অ্যান্ড ডাবল বর্ডার আছে, এখানে নিলে আমার দিয়েন ভাই টপ ২ টা অ্যান্ড একটা থিক করে। বটম ১০,০০০ বর্ডার টাকা আছে, পড়বে এখানে ভাই। অনেকগুলো বর্ডারের অপশন আছে। আচ্ছা ভাই। তারপরে জি যে ভাই? ড্র বর্ডারের একটা অপশন আছে, এইটা একটু আচ্ছা ভাই। দেখি। তার আগে জি আমরা ভাই বলেন। আরেকটা ব্যাপার একটু দেখে নেই। মনে করুন হ্যাঁ, আমরা বলেন চাচ্ছি যে চিনতে পারছি এখানে তো। বটম বর্ডার আমরা দেবো। হ্যাঁ, বটম বর্ডার দিলাম। তাহলে কি হলো, বটমে মাল নিবো। আচ্ছা সরি, এটা আমাদের, হ্যাঁ এই বটম, মাল এটাও কালকে না, নিন ভাই। এখানে আমি সিলেক্ট করলাম। সিলেক্টের পরে এটাকে আমি বটম লেস করে দেই আগে, জাহিদ ভাই? বটম ছাড়িয়ে দিলাম। এই যে কোনো বর্ডার লেস করে দিলাম। আচ্ছা ভাই। বর্ডার লেস করার পরে এখন দেখুন আমি এখানে সিলেক্ট করলাম। আসেন, সিলেক্ট করার পরে আসেন, আমরা আসেন। যদি এখান থেকে বর্ডারে ক্লিক করি এবং এখানে যদি বটম বর্ডারে দেই, তাহলে কি ঠিক হলো, আছে? বটমে একটা বর্ডার ক্রিয়েট হলো। আবার এটাকে সিলেক্ট করলাম কিন্তু আমরা এই বর্ডারটাকে রিমুভ করলাম না। তারপরে যদি আমি এখান থেকে টপে একটা বর্ডার দিই, তাহলে টপেও কিন্তু একটা বর্ডার হয়ে গেল। এবার যদি আমি এটাকে রিমুভ না করে আমরা যদি রাইট সাইডে একটা বর্ডার দিই, এই যে লেফট সাইডে একটা বর্ডার দিই, তাহলে কি হলো, তিন সাইডেই বর্ডার থেকে গেল। এবার আমি এটাকে সিলেক্ট করলাম, বর্ডারটাকে রিমুভ না করেই আমরা কি করলাম, এখানে আমরা রাইট সাইডে আরো একটা বর্ডার দিলাম। তাহলে কি হলো, চারপাশে কিন্তু আমার বর্ডার চিহ্ন পড়েই গেল। এবার যদি আমরা আরো বর্ডার দিতে চাই, দেখি এখানে কি আছে। বাট আমরা জাস্ট এইখানে অল বর্ডারটা না দিয়ে যা যা বর্ডার আছে সবগুলো যদি দিতে চাই, এবার এখানে যদি আউটসাইড বর্ডারটাও দেই তাহলে কি হবে, আউটসাইড বর্ডার তো আমরা অলরেডি দিয়েই ফেলেছি, চারপাশে বর্ডার দেওয়া মানেই তো আউটসাইড বর্ডার, যার কারণে এখানে আউটসাইড বর্ডারটা আমরা আর দেখতে পাবো না। এবার আছে ডাবল বটম ডাবল বর্ডার যদি দেই তাহলে কি হবে, তাহলে যে নিচের ডাবল বর্ডার দেখতে পাচ্ছি, বাকিগুলো ঠিক আছে, একই রকম বর্ডার দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার বর্ডার সংক্রান্ত আজকের ক্লাস। এরপরে ড্র বর্ডারের কিছু অপশন আছে, তার আগে আমি একটু বর্ডারগুলোকে রিমুভ করে নিই, নো বর্ডার করে নিলাম। এখন এখান থেকে আমি যদি ড্র বর্ডারে ক্লিক করি, এই যে ড্র বর্ডারে দিলে আমার কি হবে, আমার এটা মাউসের কার্সরটা একটা কলমের মতো আকার ধারণ করবে, এটা একটা পেন্সিল হয়ে গেছে। এখন আমি এই পেন্সিল থেকে বা কলম থেকে যেখানে খুশি দাগ দিয়ে বর্ডার ক্রিয়েট করতে পারছি। এই যে আমার মতো করে আমি চাচ্ছি যে এইটুকু এইটুকু বর্ডার হবে, দরকার নেই পুরো বর্ডার, আমার দরকার এইটুকু এইটুকু এরকম বর্ডার হবে আমার ইচ্ছা মতো। তাহলে আমি এটা থেকে কি করতে পারি, মাউস থেকে টেনে টেনে দাগ দিয়ে আমার মতো করে আমি বর্ডার দিয়ে দিতে পারি। এই যে ঠিক আছে না, এইভাবে করে আমরা বর্ডার এঁকেও দিতে পারি। দেখি কোথায় এটা আবার কিভাবে চলে যাবে, এই যে এখানে যদি আমি আবার একটা ক্লিক করি তাহলে ওটা চলে যাবে।
এই আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ডারটা কিভাবে হয়েছে। এই যে এদিক থেকে এখানে হয়েছে, সবগুলোতে বর্ডার হয় নাই। একটা সেলের মধ্যে উপরে, একটার মধ্যে নিচে, একটার মধ্যে বামে, একটার মধ্যে ডানে। এভাবে কিন্তু আমরা বর্ডার গুলোকে কাস্টমাইজ করে দিতে পারি। আমরা আবার সিলেক্ট করলাম এটাকে, সিলেক্ট করে যদি নো বর্ডার করে দেই তাহলে কিন্তু সবগুলো বর্ডার চলে যাবে। এই যে এখান থেকে যদি নো বর্ডার দিয়ে দিই, বর্ডার গুলো চলে গেল। এরপরে এরপরে দেখুন এখানে এরপরে দেখুন এখানে আছে ড্র বর্ডার গ্রিড। এই ড্র বর্ডার গ্রিড এবং তারপর আছে ইরেজ বর্ডার, লাইন বর্ডার, বর্ডার স্টাইল, এরপরে আছে মোর বর্ডার্স। এইগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনাদের এইটুকু ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, অথবা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।